সব ঠিকঠাক? আমাকে কি দেখা যাচ্ছে? শিওর? আমি একটু কনফিউজড, মনে হয় আমাকে দেখা যায় প্রিভিউতে। ওয়েলকাম টু দ্য স্টার প্লে। হাসান মাহাদি আপনাদের সাথে আছি। হ্যাঁ, আজকে খবরের কঠিন জিনিসপত্র বিশ্লেষণ, খবরের পেছনের খবর জানবো না মানে খবর করবই না। আজকে খবর জানবো স্টার প্লেতে যারা আছেন, স্টার প্লের টিমম্যান যারা বা টিম স্টার প্লের প্রত্যেকটা সদস্যের ভেতরের খবর। তারা খবরের সাথে কিভাবে সবসময় জড়িত থাকে, তারা কিভাবে খবরকে তুলে আনে এবং কিভাবে আপনাদের সামনে সেটা হাজির করে। মাহাদি তো আপনাদের সাথে আছি, আমার সাথে দুজন মানুষ আছেন। একজন আমার ডানে, তিনি রহমান পেয়ার, স্পেশাল করসপন্ডেন্ট স্টার প্লেয়ার, এবং আমার বাই একজন মানুষ, তিনি বেসিকলি স্টার নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা। তার আরেকটা পরিচয় আছে, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক। মজার বিষয় কি, আসলে একদম মানে ঘরের গরু পালানের ঘাস খায় না, তা আমাদের নিজেদের মানুষ, তো নিজেদের মানুষ বলে তাকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার চেয়ে বেশি হচ্ছে। বাবু ভাই, ওয়েলকাম টু দ্য স্টার প্লে। থ্যাংক ইউ। ওভারঅল আমরা আজকে বসেছি খবরের, মানে যারা খবরটা তুলে আনেন সেই মানুষরা কিভাবে খবর তোলেন এবং কিভাবে আমরা পৌঁছে দেই সেটাকে, মানে ডেলিভারি ম্যানের যে কাজ আমরা করি, সেই কাজটা আমরা কিভাবে করি সেই গল্পটা করব। আমাদের দর্শকরা যারা আছেন আমাদের সাথে, যারা দেখছেন, তারা আমাদের এই জার্নিটার গল্পটা জানুক। আপনাকে দিয়ে শুরু করি হচ্ছে এই যে স্টার প্লেকে আপনি মোটামুটিভাবে স্টার নিউজের ভেতরে একটা স্বায়ত্তশাসন দিয়ে বড় করছেন এবং সবাই আমাকে ভয়ানক অপছন্দ করে। এটার এই লাইটা আপনি আমাকে দিয়েছেন না? হ্যাঁ, এটাই লাই বলতে আসলে ঠিক লাই দেওয়া না, আমি মনে করি যে প্রফেশনালি স্টার প্লে খুবই ভালো করবে, কারণ এদেশের মানুষ স্পোর্টসের প্রতি তাদের যে আগ্রহ, এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের স্টার নিউজের মেইন যে ব্যাকবোন তার মধ্যে স্পোর্টস একটি, এবং সেখানে স্টার প্লে আমি মনে করি যে অবশ্যই আমি যে ঠিক লাই বলবো না, আমি প্রফেশনালি আমি চেয়েছি যে হ্যাঁ, স্টার প্লেটা খুব ভালো করুক, এবং আমি খুবই বিশ্বাসী যে স্টার প্লে সে কাজটা করবে। বাবু ভাই, এই পর্যন্ত আমরা যে কাজগুলো করেছি সেই কাজগুলো বিবেচনা করে আপনার কাছে কি মনে হয় যে স্টার প্লে আমরা অন্যদের থেকে কোথায় আলাদা? গুড, আমার কাছে যেটা মনে হয়েছে যে স্টার প্লের সবচেয়ে ভালো যে দিকটা, স্টার প্লের যে টিমটা যেটা আছে সেই টিমের প্রত্যেকটা মেম্বার খুবই ডেডিকেটেড, এবং স্টার প্লে স্পোর্টসের একেবারে ভিতরের যে খবর, স্পোর্টসের যে অথেন্টিক যে অ্যানালাইসিস সেইটা যেটা করে সেটা আমার কাছে খুব ভালো লাগে। বাবু ভাই, এই একটা জিনিস হচ্ছে, ভাই আমি একটু বাবু ভাই একটা প্রশ্ন করি। বাবু ভাই, এই যে আপনি যে ক্রিকেট বোর্ডের পরিচালক, আমরা সোফার আমাদের সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক একজন বড় ডিরেক্টরের দুর্নীতির প্রতিবেদন করেছি। মাহাদি, এই প্রশ্নটাই আমি আসলে করতে চেয়েছিলাম, আমিও একটু করি যে আমরা এই নিউজটা করেছি, আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নানান অনিয়মের বিপক্ষে নানান ধরনের মানে খবর তৈরি করেছি, এবং আমরা সব ধরনের ছোট ছোট ত্রুটি বিচ্যুতিগুলোকে ধরার চেষ্টা করি, এবং সেগুলো নিয়ে আমরা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম মানে স্টার প্লে টেলিভিশন হিসেবে আত্মপ্রকাশের আগে আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে আত্মপ্রকাশ করেছিলাম। আপনি ফোন কেন দেন না নিউজ আটকানোর জন্য বা বন্ধ করার জন্য? না, আমি সবসময় যেটা মনে করি কি, আমি সবসময় পজিটিভ চিন্তা করি যে স্টার প্লে বা যে কোনো সংবাদ মাধ্যম সে কেন সংবাদটা করবে, সে সংবাদ করবে। আমি মনে করি একটা সংবাদ মাধ্যম হচ্ছে একটা মানুষের জন্য আয়না, বা যে কোনো প্রতিষ্ঠানের জন্য একটা আয়না। আমি সেখানে যদি সত্য নিউজটা উঠে আসে, আমি এই কারণে সেখানে কোনো ফোন দিই না যে তার মধ্য দিয়ে আসলে সেই একটা প্রতিষ্ঠানের মধ্যে যে অনিয়মগুলো আছে সেটা উঠে আসে, এবং সেগুলোকে সংশোধনের একটা প্রক্রিয়া তৈরি হয়, বা সেটা নিয়ে কথা শুরু হয়, বা এটা সংশোধন করে একটা জায়গা তৈরি হয়। সুতরাং আমি মনে করি যে যে কোনো সংবাদ মাধ্যম, যে শুধুমাত্র স্টার প্লেই না, যে কোনো সংবাদ মাধ্যমের যে মূল যে কাজটা থাকে, তারা যে কাজটা করে যে কোনো অনিয়মকে, হ্যাঁ, সেটা যদি অবশ্যই অথেন্টিক হয় সেটা তুলে ধরাটা খুবই জরুরি। সেটা সেই প্রতিষ্ঠানের জন্য, সেই ব্যক্তির জন্য বেশি প্রয়োজন। বাবু ভাই, বিশ্বকাপ ফুটবলের বছর। না, আমি আরেকটা প্রশ্ন করে নিই পেয়ার ভাই, একটা মিনিট। বাবু ভাই, আপনি নিজে তো ক্রিকেট বোর্ডের ডিরেক্টর, তো ক্রিকেট বোর্ডকে তো আপনি ওন করেন অ্যাজ এ ডিরেক্টর। অবশ্যই। এখন আপনি মিডিয়া কমিটির ভাইস চেয়ারম্যান আর ওয়েলফেয়ার কমিটির হচ্ছে কি আপনি চেয়ারম্যান। আপনার বিপক্ষে আমি নিউজ করতে পারবো যদি আপনি উল্টাপাল্টা কিছু করেন? অবশ্যই মাহাদি, অবশ্যই। এবং আমি এটা সবসময় বিলিভ করি যে সেটা, কারণ আমি মানুষ, হ্যাঁ, আমি এটুকু বলতে পারি যে আমার ব্যক্তিগতভাবে কোনো ইন্টেনশন নাই। সুতরাং
হ্যাঁ এখানে এটা শুধু তোমরা কেন, যে কেউই এটা করতে পারে Right. আমার বিরুদ্ধে। হ্যাঁ আমি সেটা মনে করি যে মানুষ হিসেবে আমার যদি কোনো ভুল থাকে সেটা হতে পারে, কিন্তু আমি এইটা চাই না কখনো যে শুধুমাত্র ভিউ বা কাউকে ছোট করার জন্যে কোনো ধরনের প্রোপাগান্ডা বা অসত্য কোনো নিউজ উঠে আসুক। এক্স্যাক্টলি। হ্যাঁ বড় ভাই, বাবু ভাই, বিশ্বকাপ ফুটবলের বছর এবং প্রথমবারের মতো 3টা দেশ বিশ্বকাপ আয়োজন করবে, তো সেখানে স্টার প্লেতে 3টা দেশে কি আমাদের প্রতিনিধি থাকবে নাকি স্টার প্লে? হ্যাঁ আমি অবশ্যই আশা করি যে 3টা দেশের স্টার প্লে প্রতিনিধি থাকবে, কারণ স্টার প্লে আমি যেটা মনে করি, আমার যেটা স্বপ্ন, স্টার প্লে আসলে সত্যিকার অর্থেই, যদিও আমাদের নিউজ চ্যানেল স্টার প্লে স্পোর্টসের একটা পার্ট, কিন্তু পাশাপাশি স্টার প্লে সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশন বোথ জায়গায় সত্যিকার অর্থে একটা নিউজ চ্যানেল, স্পোর্টস চ্যানেল যেভাবে ভূমিকা পালন করে, হোপফুলি স্টার প্লে সে আচ্ছা, ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই, বাংলাদেশের একজন ক্রিকেট দলের ফ্যান হিসেবে, আসলে বাংলাদেশ দলের কি ভারতে যাওয়া নিরাপদ কিনা, বা আপনি এটার পক্ষে না বিপক্ষে? দেখেন আমি এক্ষেত্রে একটা জিনিস শুধু বলতে চাই, প্রথম কথা যেটা সেটা হচ্ছে যে আমাদের দেশের আমরা সবাই ক্রিকেট খেলার পক্ষে, ক্রিকেটের Right. খেলার আমরা কেউ বিপক্ষে না, কারণ আমরা ওয়ার্ল্ড কাপ খেলার জন্য দীর্ঘ সময় ধরে আমরা প্রস্তুতি নিয়েছি, আমাদের প্লেয়াররা প্রিপারেশন নিয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমরা সবাই দেখেছি, এবং আমরা কোনোভাবে আমরা জাস্ট আমার কাছে মনে হয় যে বিসিবি থেকে শুরু করে আমরা প্রত্যেকেই, বা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমি বলবো, সবাই আমরা খেলার জন্য চেষ্টা করছি, কিন্তু যে জায়গাটা গিয়ে আমাদের প্রবলেম হয়েছে, বা এই প্রবলেমটা কিন্তু আপনি যদি দেখেন এটা আমাদের দিক থেকে তৈরি করা না। হ্যাঁ মোস্তাফিজ ইস্যুতে তার বিরুদ্ধে যে ধরনের আন্দোলন তৈরি হয়েছে সেখানে, ফলে নিরাপত্তার প্রশ্নটা আসছে, এবং আমরা এটা সবাই মনে করি যে প্রথমে নিরাপত্তা যে কোনো কাজের ক্ষেত্রে। ইন্ডিয়া কি এখানে একটা পলিটিক্যাল কার্ড খেলছে কিনা? দেখেন তারা যদি পলিটিক্যাল কার্ডও যদি খেলে থাকে, সেটা কিন্তু ইন্ডিয়ার জন্য এটা সম্মানের না। আমি যেটা মনে করি যে কোনো একটি দল তার দেশে খেলতে যেতে পারছে না নিরাপত্তার জন্য, এটা নট অনলি ইন্ডিয়া, এটা যে কোনো দেশের জন্য আমি মনে করি অসম্মানের। রাইট, আমাদের আরো 3জন সহকর্মী আছেন, আমরা একটু তাদেরকে এই মুহূর্তে একটু দেখতে চাই। আমি যদি তাদের প্রিভিউটা পাই আমার কাছে মনে হয় ভালো লাগবে। মামুন সেখানে আছেন, সেখানে মুশফিক ভাই আছেন, এবং আমি আমরা আসলে টম ক্রুজ বলে রাখি। হ্যাঁ, এবং রিমন সেখানে আছেন। রিমন তোমাকে দেখতে পাই আমি। হ্যাঁ ভাই, আওয়াজ দাও। আমি আপনাকে শুনতে পাচ্ছি। মুশফিক ভাই হচ্ছে রাজশাহী এফসি স্টারসের ম্যানেজার। স্টার প্লেকে গত 3 মাসে সে একটা কন্টেন্টও দেয় নাই, কিচ্ছু দেয় নাই। মুশফিক ভাই নিজের আত্মপক্ষ সমর্থন করে বলেন তো আপনি এগুলো কেন করেন? না মাহাদি, যেহেতু বলেছো রাজশাহী স্টার এফসির ম্যানেজার, তোমাকে বলতে চাই তুমি নিশ্চয়ই রাজশাহী ওয়ারিয়র্স ক্রিকেটের সঙ্গে ছিলে অল্প দিন, একেবারে একত্র তো ছিলে, যে তুমি টিমের সঙ্গে 24/7 ছিলে, সেই জায়গায় তুমি নিশ্চয়ই জানো যে প্রেশারটা কত নিতে হয় এবং একটা বড় দল চালানোর জন্য কত কি ম্যানেজ করতে হয়। সেই জায়গায় ফুটবলের কাজটা আমি করছি, কিন্তু তোমাকে বলে রাখতে চাই ডায়াবেটিস কোন পর্যায়ে বলেন? এটা একটা নারী দল চালানো যে আরো কত কঠিন, সেটা তুমি আমার সাথে শেয়ার করো, তুমি এসো আমার দলে। না আপনি একটু বলেন আপনার ডায়াবেটিস এখন কোন পর্যায়ে আছে? ডায়াবেটিস এখন মোটামুটি কন্ট্রোল আছে, অনেক হাই ছিল। বললাম তো মাদি, তুমি আমার সাথে আসো, তুমি আমার সাথে এই দলটা করো, পরবর্তী বছর নিশ্চয়ই আমি ক্রিকেটে যাব, তুমি ফুটবলে আসবে, তখন দেখবে কত প্রেশার। এইটার জন্য আমাকে মাফ করেন, মানে আমি আপনাকে ওয়ারিয়র্স এর জার্সি দিছি, কিন্তু আপনি কিন্তু এফসি স্টারস এর জার্সি আমাকে দেন নাই। তোমার একার নয়, আমাদের পুরো স্টার প্লেয়ের জন্য জার্সি কিন্তু প্রস্তুত হচ্ছে, এটা কাল পরশু চলে আসবে ইনশাল্লাহ, রিমন সবাই পাবে। রিমন, মুশফিক ভাই যা বলে তুমি কি একমত? ভাই আমার প্রথমে একটু তার আগে একটু আপনার সঙ্গে একটু দ্বিমত করি। আপনি মুশফিক ভাই এবং মামুন দুজনের পুরো নামটা বলেছেন, মামুন রশিদ মুশফিক, আমার শুধু রিমন বলেছেন, যাই হোক কোনো সমস্যা নেই। না, আমি মুশফিক ভাইয়ের সাথে একেবারে একমত নই। মুশফিক ভাই আপনি যেটা বলছিলেন যে গেল 3 মাসে কোনো কন্টেন্ট পাইনি, আমি মুশফিক ভাইকে একটু আগে বলছিলাম যে বাংলাদেশের ফুটবলটা আসলে ভারতের বিপক্ষে ম্যাচ জয়ের পরে ঠিক যেই স্তরে উঠে গিয়েছিল, বাংলাদেশের গেল 2 মাসে স্টার প্লে কিংবা ফুটবলে মানে স্পোর্টসে আসলে ফুটবলের সেই কন্ট্রিবিউশনটা কোথায়, তো মুশফিক ভাই সেটার অ্যান্সার দিতে পারেনি। আর আপনি যেটা বললেন, শুধু তিনি তো সঙ্গে গিয়েছেনই, সঙ্গে ঐশীকেও নিয়ে গিয়েছেন, আমাদের আরেক সহকর্মী। সব কিছু মিলিয়ে আসলে আমাদের স্টার প্লে এবং মানে স্টার নিউজের যে ফুটবলের কিছুটা রুগ্নতার জন্য আমি মুশফিক ভাইকে অনেকাংশেই দায়ী করি মাহাদি ভাই। না, আমাকে এককভাবে দায়ী করলে আমি দায় নিচ্ছি, কিন্তু সেই সাথে বলি রাজশাহী স্টারস এফসি এটাও তো আসলে স্টার প্লেয়ারই একটা অংশ,
সেখানেও তো কাজ করছি আমরা, ঐশী আমার সাথে দিনরাত কাজ করছে, আমি করছি, তোমরাও বিহাইন্ড দ্য সিন আমার সঙ্গে কাজ করছো, সবাই মিলেই তো দলটাকে গড়ছি আমরা। এবং বলতে চাই আজকে পর্যন্ত 6টা ম্যাচ হয়েছে, 6টা ম্যাচে আমরা এখন পর্যন্ত ক্লিন শিট হয়েছি, একটা গোলও কনসিভ করিনি। সেই জায়গায় কিন্তু আমরা 61 গোল করেছি এবং পয়েন্ট টেবিলে আমরা এখন পর্যন্ত শীর্ষে রয়েছি। এটা তো নিঃসন্দেহে স্টার প্লেয়ারই অবদান। আমাকে ঐশীকে ছেড়ে দেওয়া, আমাদেরকে দিয়ে ওখানে কাজ করার একটা সুযোগ তৈরি করে দেওয়া, তার ফল তো আমরা পাচ্ছি, সেটা কি অস্বীকার করবে রিমন? না, আসলে- মাহাদি কি মনে হয়? আমি মুশফিক ভাই, আমি এই প্রশ্নটা করতে চাই যে টিম তো খুব ভালো করছে, আপনি নিজেও আটকে আছেন, ঐশীকে সাথে করে আবার নিয়ে গেছেন, তাহলে এই যে স্টার প্লে যে আজকে মানে প্রথম দিন সেটে আমরা বসেছি, কন্টেন্ট নাই বলেই তো নিজেরা গল্প করি, তাই না? আপনার কন্টেন্ট নাই বলেই তো। না, কন্টেন্ট নাই। প্রথম দিন তো পরিচিতি পর্বেরও একটা ব্যাপার আছে না, যারা আচ্ছা। আমাদের স্টার প্লে দর্শক হবেন, যারা আমাদের এখানে- গল্প শুনবেন, আচ্ছা, মুশফিক যারা ভাই, আমাদের মুশফিক নিউজের ভাই, আমি যদি পেছনের একটু গল্পগুলো থামাই। শুনবেন, মুশফিক সেগুলো ভাই, তো আপনার একটা- জানতে হবে কারা করছে। আপনার একটা অভিজ্ঞতার কথা জানতে চাই, মাহাদি আপনার অনুমতি নিয়ে জানতে চাচ্ছি। মুশফিক ভাই এবার মিডিয়া ম্যানেজার হিসেবে ছিল বা টিম ম্যানেজার হিসেবে ছিল, মুশফিক ভাই তো আজীবন হচ্ছে মানুষকে প্রশ্ন করছে। এবার মুশফিক ভাইকে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, সাংবাদিকরা তার প্রশ্ন করছে, তার মানে যারা চেনা, আমরা সবাই যারা কাজ করি একসাথে, তারাই মুশফিক ভাইয়ের প্রশ্ন করছে, কেমন লাগছে সেটা? শুধু সাংবাদিক না, জাতীয় নারী ফুটবল দলের ম্যানেজার আমাকে ওনার হাত দিয়ে মাইক্রোফোন বানিয়ে আমাকে কোশ্চেন করছেন। উনি আমাকে মজা করে মামা ডাকেন, আমিও মামা ডাকি, অনন্যা আপা। তো উনি আমাকে জিজ্ঞেস করছেন যে আমাকে যখন কোশ্চেন করেন আপনারা বা অন্য টিম ম্যানেজারদের কোশ্চেন করেন অ্যাজ লাইক দ্যাট ন্যাশনাল টিম ম্যানেজার, যে এটা হলো না কেন, ওটা পেলাম না কেন, ছেলেরা এটা মিস করলো কেন, মেয়েরা এটা করতে পারলো না কেন, এই যে কোশ্চেনগুলো আমরা সাংবাদিক হিসেবে জিজ্ঞেস করি। তো এখন আমার কাছে যখন কোশ্চেনগুলো আসছে, তখন আসলে আমি যখন ম্যানেজারের ভূমিকায় কাজ করছি, তখন কিন্তু বুঝতে পারছি যে কেন হয় না। একজন ম্যানেজার বা একজন টিম লিডার, তার পেছনে যে কতগুলো গল্প রয়েছে, কতগুলো কাজ রয়েছে, কতগুলো সেক্টর রয়েছে, এটা আসলে ওই জায়গাটায় যারা যিনি কাজ না করছেন তিনি পেছন থেকে বুঝতে পারবেন না। কারণ একদিকে পুরো টিমটা ম্যানেজ করা, একদিকে ম্যাচ প্ল্যান তৈরি করা, কোচিং স্টাফের সাথে কথা বলা, অন্যদিকে ফিফার সাথে যোগাযোগ রাখা বাফুফের মাধ্যমে, প্লেয়ার রেজিস্ট্রেশন করা। এই মুশফিক ভাই, হ্যাঁ, থামেন। আর একটা ব্রেকের সময় হয়েছে, তার চেয়ে বড় কথা আমি বাবু ভাইকে একটা প্রশ্ন করি আপনার ব্যাপারে। রিগার্ডিং ইউ, আই হ্যাভ আ কোয়েশ্চেন। বাবু ভাই, এই যে মুশফিক ভাই যে মানে তার ম্যানেজারির এক্সপিরিয়েন্স বলছে, স্টার প্লের সাথে কাজ করে না, বলে যে রাজশাহী স্টারস এফসি নাকি স্টার প্লেয়ারই টিম, সে নাকি সেখানে কাজ করে ব্যাপক ম্যানেজারি করছে, এটা আপনি বলেন তো আপনার পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাপারটা আসলে আমাদের জন্য মানে কোনো লাভের ব্যাপার আছে কিনা? না, স্টার প্লের জন্য যেটা আমি মনে করি না যে এটা স্টার প্লের টিম, বাট হ্যাঁ ওই অর্থে হয়তো ঠিক আছে যে স্টার প্লে সবচেয়ে ভালো দিক যে এবার নারী ফুটবল টিমের প্রত্যেকটা খেলায় স্টার প্লেটাকে পুরো খেলাটা অনিয়ার করছে, ব্রডকাস্ট করছে। আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া, ইউটিউব এবং আমাদের দর্শক যারা আছে স্টার প্লের, তারা নারী ফুটবল যারা দেখতে চান, তারা প্রতিদিনই আমাদের স্টার প্লের ফেসবুক এবং ইউটিউব পেজে তারা নারী ফুটবল পুরো খেলাটাই ব্রডকাস্ট করছে। তো সেই জায়গা থেকে নিশ্চয়ই স্টার প্লের জন্য নারী ফুটবল শুধুমাত্র রাজশাহী স্টারস এফসি না, আমি বলবো যে স্টার প্লের সাথে সবারই একটা ভালো বন্ডিং, বা এবার নারী ফুটবল লিগে যারা অংশগ্রহণ করেছে তারা প্রত্যেকে আসলে স্টার প্লেয়ারই পায়। এবং মুশফিক যেহেতু কাজ করতেছে, এটা আমি মনে করি যে কোনো কাজই একটা টিমকে যে কোনো ধরনের একটা নতুন অভিজ্ঞতা দেয়, সেটা টিমকে সমৃদ্ধ করে। থ্যাংক ইউ বাবু ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, thank এবং you. আপনি সময় দিয়েছেন, আজকে এত ব্যস্ততা, মানে আজকে পূর্ণাঙ্গ সম্প্রচার হয়েছে, আপনি এত ব্যস্ততার মাঝেও আমাদের সাথে বসেছেন, মানে উই আর ভেরি কাইন্ড, মানে আপনি কাইন্ড, আমরা মানে আপনার এই কাইন্ড অ্যাটিটিউডের কারণে আমরা আসলে আজকে অন্তত পক্ষে নিজেদেরকে সেই জায়গায় গর্বিত মনে করছি যে আপনি এসেছেন, আপনি সময় দিয়েছেন। থ্যাংক ইউ পেয়ার ভাই। থ্যাংক ইউ মাহাদি। আমি সত্যি খুবই স্পোর্টস লাভার একজন মানুষ, এই জন্য শত ব্যস্ততার মধ্যেও স্টার প্লেকে সময় দিয়েছি। আমি মনে করি স্টার প্লে বাবু ভাই, সবচেয়ে স্টার প্লেকে আরো সমৃদ্ধ করার জন্য আপনার যদি কোনো পরামর্শ থেকে থাকে, আমাদের সবাই আছে, তারাও শুনছে। অবশ্যই আমি যেটা মনে করি যে যে কোনো একটা টিম বন্ডিংটা খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা যদি খুবই প্ল্যান করে যদি কাজ করতে পারি, বিশেষ করে আমাদের এই সময়ের যে তরুণ যে প্রজন্ম, তারা সবাই স্পোর্টসের প্রতি তাদের যে ভালোবাসা, প্রত্যেকটা খেলার প্রতি তাদের যে ভালোবাসা, আমরা যদি সেটাকে তুলে ধরতে পারি, তাহলে অফকোর্স আমি মনে করি যে স্টার নিউজের পাশাপাশি স্টার প্লে এই দেশের
স্পোর্টস হিসাবে সবচেয়ে বড় জায়গাটা এরকম তৈরি কেন করেছে। বলেন বলেন যে স্টার প্লের পাশাপাশি স্টার নিউজ সবচেয়ে বড় জায়গায় যাবে। হ্যাঁ অবশ্যই দুটি মিলিত আসলে সবই তো আমাদের একটাই star, পরিবার। আপনি একটাই বাবু ভাই পরিবার, সেই টিম পরিবার বন্ডিং এর জায়গায় কথা বলছিলেন, তা আমাদের মাঝে যে যদি যে টিম বন্ডিংটা আছে সেখানে যদি আমি বলি 100তে আপনি কত দিবেন? হ্যাঁ অসাধারণ টিম বন্ডিং আমি মনে করি যে এটা আমি আসলে মার্কিং করতে চাই না, বাট আমার কাছে মনে হয় যেটা স্টার স্পোর্টস দারুণ টিম বন্ডিং, যে কারণেই একটা টিম বন্ডিং থাকে বলেই আমি মনে করি যে স্টার প্লে এই মুহূর্তে বাংলাদেশের স্পোর্টস যে অ্যারিনা তার মধ্যে খুবই উজ্জ্বল একটি নক্ষত্র। থ্যাংক ইউ বাবু ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ পেয়ার ভাই, মাদি। থ্যাংক ইউ বাবা। আমি আমারও তো পেয়ার ভাই সময় ফুরিয়ে গেল সময়- নাকি? তোমাদের সময় ফুরিয়ে এসেছে আমারও। বাবা, আপনারা সময় ফুরিয়ে এসেছে। Thank you, আপনাদের thank দুজনকে you. বিদায় দিতে চাই, তবে বিদায়ের আগে আমি নিতে চাই একটা ছোট ব্রেকের পর আরো কিছু আমাদের টিমমেটরা আবারও এখানে চলে আসবে এই নীল জায়গায়। আরেকটু নীল, আরেকটু রং বেরং সবকিছুই থাকবে। ছোট্ট একটা বিরতি, ফিরছি। ওয়েলকাম ব্যাক। আপনি স্টার প্লেতে, মাহাদি আপনার সাথে, আর আমার সাথে তো আজকে স্টার প্লের গোটা টিম। এখন তো সেট বদলিয়েছি, দুই পাশে দুজন এবং আমার সামনে আরও তিনজন। আমার সাথে আছেন তৌহিদুল ইসলাম। তৌহিদ, তোমার নাম তৌহিদুল ইসলাম? তৌহিদুল ইসলাম। শিওর? Sure. তোমার নাম আবার তুলন তুলন বলে সবাই? আসলে এটা আমার ডাক নাম এবং এই ডাক নামটা আমাদের বড় ভাই পেয়ার ভাই আবিষ্কার করেছেন এবং তিনি এই তুলন তুলন বলতে মানে বলতে মোটামুটি তোমার নামে তুলন রেখে দিয়েছে নাকি না, সত্যি এটা আমার সত্যি নাম সত্যি সত্যি তোমার? ডাক নাম এবং আমার বাড়িতে সবাই আমাকে তুলন নামই চেনে, কিন্তু আসলে আমার ন্যাশনাল আইডি কার্ডে কিন্তু এই নামটা নেই। তো এটা মানে- পেয়ার ভাই আবিষ্কার করেছেন এবং কোথা থেকে করেছেন আমি জানি না, খুব সম্ভবত রিমন ভাইয়ের কাছ থেকে তিনি পেয়েছেন এবং তিনি ডাকতে ডাকতে সবাই এখন আমাকে রিমন যে ডাকে। তোমাকে এত আদর করে সবসময় তুলন 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 বলে ডাকে, সেই বিষয়টার কি? এই বিষয়টা যখন আমি আসলে ক্যারিয়ার একদম শুরু করি, যখন আমি নিউজ 24 জয়েন করি 2016 সালে, এই যে ওই নিউজ সময়টা 24 এর ব্র্যান্ডিং করাই দিলাম। তখন আমি শুরু করেছিলাম এবং সেই সময়টা খুব বেশি ফুটবলে আমার যাওয়া হতো, সেখানে আমি খুব কাছ থেকে তাকে পেয়েছি এবং তার গাইডেন্স আমি অনেক কাজও তখন করেছি। তো সেই সময় থেকে তিনি আমাকে খুব বেশি স্নেহ করেন এবং এই স্নেহের স্বরেই তিনি ডাকেন। রিমন ভাই সবাইকে স্নেহ করেন। আমার সাথে আরেকজন আছেন রিমন ভাইয়ের দেশি, মাহবুবা জারিন ডায়না। তোমার নাম মাহবুবা জারিন ডায়না, তোমার এখানে নাম ডায়না জারিন। তুমি কোনটাতে বেশি কমফোর্টেবল? আমি মাহবুবা জারিন ডায়নাতে বেশি কমফোর্টেবল। তাহলে এরা এসে নাম বদলাইছো কেন? এখানে বড় ভাইরা বলেছে নামটা বদলিয়ে দিতে, অ্যাশটনটা সুন্দর যাবে এই জন্য। তুমি প্রথমে শুরুতে এটা যখন প্রথম অ্যাপিয়ারেন্স করেছো তখন ভাবো নাই? না, তুমি যে স্পোর্টসে কাজ করো, স্পোর্টসটা তোমার ভালো লাগে? অবশ্যই ভালো লাগে, আমি খুবই এনজয় করি, বিশেষ করে এই টিমটার সাথে আমি খুবই এনজয় করি। হয়তোবা এই টিমটা যদি আমি না পেতাম আমি স্পোর্টসে কাজ করতাম না। তেলমারা কথা বলতেছো না অরিজিনাল? তেল মারার কথা আমি কাকে বলবো? এটা তো আমার নিজের লোক, নিজের লোককে কে তেল মারে? নিজের লোককে কেউ তেল মারে না। না। রাইট, এটা একটা ভালো কথা বলেছো। তবে আমার সামনে আরো তিনজন মানুষ আছেন, তারা হচ্ছে পিসিআর টু স্ট্যান্ড বাইয়ে আছে তারা। একজন হচ্ছে রেদওয়ান শাওন, ইয়াসির আরাফাত সবুজ, এবং আরেকজন বসে আছেন যিনি তার নামটা কি? এই নাম বলো না, যে নিজের। আমি শেখ আশিক। শেখ আশিক, এক্স্যাক্টলি ইচ্ছা করে ভুলে শেখ আশিক, গেছে বিখ্যাত মাহাদি ভাই। মানুষ, ভাইরাল শেখ আশিক। আশিক, জি ভাই শুনছি। কি অবস্থা তোমার বলো? এই যে আমরা আসলাম, রেদওয়ান শাওনকে নিয়ে বসলাম। শাওন শুরুতে বলল যে তার হচ্ছে পাফ নিতে খেয়াল নাই। এরপরে সে বলতেছে যে হচ্ছে আমি যদি হঠাৎ করে কথা বলতে বলতে কাশি শুরু করি তাহলে কি হবে, এটা কি ব্লান্ডারের মধ্যে পড়বে কিনা। আমি বললাম আমরা যেহেতু আড্ডা দিতে বসছি তুমি যা খুশি করতে পারো, কোনো সমস্যা নাই। এরপরে আবার আমার কাছ থেকে জিজ্ঞেস করতেছে যে কুষ্টিয়ার রোনালদো নামটা আসলো কোত্থেকে। হ্যাঁ বলো তো, কোথা থেকে আসছে? আমরা একটা ভিডিও দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, হঠাৎ একদিন মানে সেলিব্রেশন হচ্ছে, তো সেলিব্রেশন দেওয়ার পরে জিজ্ঞেস করলো যে এইটা আসলে কার সেলিব্রেশন, তখন পাশ থেকে একজন বললো কুষ্টিয়া রোনালদো, তো ওইখান থেকে নাম হয়ে গেছে। শাওন কথা বলো না কেন? শাওন ভাই মানে আমি আসলে বলবো কি, আমি আজকে সকালে যখন আসলে অফিসে আসি তখন থেকে তিনি শুরু করেছেন মেসি আর রোনালদো। এই তর্ক আমি আর যাই না, কারণ আমি মনে করি রোনালদো আসলে রোনালদোর আর অ্যাচিভ করার নতুন করে কিছু নেই। একটা ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ অপ্রাপ্তি সবারই থাকে, রোনালদোরও যদি থেকে যায় শেষ পর্যন্ত, আমি চাই না পার্সোনালি, যদি থেকে যায় তারপরে রোনালদো আমার কাছে রোনালদোর পূর্ণতা, মানে আমার কাছে রোনালদো পূর্ণতা পেয়েছে। এটাই শাওনকে আমি আবার বলছি যে ও যদি দেখাইতে পারে যে রোনালদো যে 8টা ওয়ার্ল্ড কাপের নকআউট ম্যাচ খেলছে, 5 ওয়ার্ল্ড কাপের, এইখানে যদি কোনো গোল বা অ্যাসিস্ট থাকে রোনালদোর, তাহলে শাওনের আজীবনের খরচ আমি নেব। কিন্তু মানে শাওন সেটা শাওনকে কি এরপরে দত্তক ইন্টারনেটে নিবা? কথা শুরু আশিক, করছে। শাওনকে কি দত্তক নিয়ে নিবা?
নিলাম যদি, কিন্তু এটা তো ভাই আমি জানি যে নাই, ওয়ার্ল্ড কাপের নকআউটে গোলও নাই, অ্যাসিস্টও নাই। সামনে যেহেতু বিশ্বকাপ, রোনালদোর লাস্ট ডান্স বলতেছি আমরা এটাকে, এমনও হতে পারে যে নকআউটে সব থেকে বেশি এবার গোলটা ওই রোনালদোই দিবে। যদি সবুজ, বেঞ্চ থেকে তোমার না নামায়। তোমার কি মনে হয়? সবুজ, তোমার কি মনে হয়? এসেও আসলে যেভাবে আচ্ছা খেলছে। আমরা একটু সবুজের কাছে যাই। সবুজ, তোমার কি মনে হয়? কেন বলো। আগেই বিশ্বকাপে যাচ্ছি, আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগ ফিরতেছে, এই বছরের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ, একটা শীত ঘুম শেষে আমরা কেন চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কথা বলছি না? বিশ্বকাপ তো আর পরে, হ্যাঁ বিশ্বকাপের বছর ঠিক আছে, সেই আজকে যেহেতু চ্যাম্পিয়ন্স লিগ ফিরতেছে এবং এমন একটা দিনেই আমরা অন এয়ারে আসলাম, আমাদের তো চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে নিঃসন্দেহে আলোচনা করা যায়। তো চ্যাম্পিয়ন্স লিগে তো তুমি রোনালদো এবং মেসির যে তর্কটা, আশিক এবং মানে বেহুদা তর্ক আমি সবসময় মনে করি, কিন্তু এই যে আশিক আর রেদওয়ান যে করছে সেটার মাঝখানে তোমার অবস্থানটা বলো তো, তুমি কি? আমার অবস্থান, আমি নেইমারের ফ্যান। মেসি এবং রোনালদো দুইজনই বাদ, অনলি নেইমার। আমি এখন চিন্তায় আছি যে আসলে নেইমার 2026 বিশ্বকাপ খেলতে পারবে কিনা। দীর্ঘদিন থেকে দলের বাইরে ইনজুরি কাটিয়ে বারবার ফিরছে, ক্লাব ফুটবলে ফিরছে, সেখানেও নিয়মিত না। এখন এতটুকুই আশা যে জাতীয় দলে ফিরুক। মাদি ভাই এখানে আমার একটা কথা বলার আছে। ওই যে বলো। আপনার একটা বেশ ভাইরাল ভিডিও আছে যেখানে মুস্তাফিজ বলে ও আমার দ্বারা হবে না, তো ব্যাপারটা নেইমারের ব্যাপারটা ঠিক এমনই আর কি, মুস্তাফিজের মতো, ও আমার দ্বারা হবে না। অবশ্যই আমরা আশা করবো নেইমার এই বিশ্বকাপটা অন্তত খেলুক। আমার মনে হয় না শেষ পর্যন্ত, মানে আমি চাই সবুজ নেইমার খেলুক, মেসি নেইমার ক্রিস্টিয়ানো একসাথে একটা ওয়ার্ল্ড কাপ খেলবে, থাকবে, এটা দেখতেও ভালো লাগে অবশ্যই। কিন্তু শেষ পর্যন্ত সবুজের এই আশা কি, ডায়না তোমার কি মনে হয় যে কিন্তু সবুজের মাদি আশা ভাই, পূরণ হবে? মাদি ভাই, হ্যাঁ বলো। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা এই যে প্রতিবারই শুনি যে লাস্ট ওয়ার্ল্ড কাপ 2018 সাল, তখন আমি এডমিশন টেস্টের স্টুডেন্ট, আমার ভার্সিটির পড়াশোনা শেষ, এখনো আমি শুনছি যে মেসি রোনালদো এটা লাস্ট কি ওয়ার্ল্ড কাপ। পজিটিভ না নেগেটিভ? মানে কবে শেষ, আর নেইমার, এই তো মেসি রোনালদোর লাস্ট ওয়ার্ল্ড কাপ লাস্ট হয় না, আর নেইমার খেলবে কিনা এই নিয়ে সন্দেহ এই থাকে। নিয়েও সন্দেহ থাকে। কিন্তু আসলে লাস্ট কি ওয়ার্ল্ড একটা কাপ কবে হবে? দুরবস্থা। ডায়না তো কি মনে হয় তোমার কাছে, নেইমার খেলতে পারবে বা ক্রিস্টিয়ানো এবং মেসির যে সবুজ যেটা বললো যে ও সে 18 সাল থেকে শুনে আর তারা যায় না? যেই ট্রফিটা গত বছর লাস্ট ওয়ার্ল্ড কাপে, গত বছর না লাস্ট ওয়ার্ল্ড কাপে যেই ট্রফিটা মেসির হাতে ছিল, এবার সেই ট্রফিটা মেসির হাতেই থাকবে, আমি এটা বিশ্বাস করি। আমি একজন আর্জেন্টিনার পার ভক্ত, কিন্তু আপনার সঙ্গে আমি একমত হতে পারছি না যে বিশ্বকাপ ট্রফিটা আর্জেন্টিনা এবার ধরে আমি ওই রাখবে। কিছুটা রিমন ভাইয়ের কিন্তু, মতো আর কি। একটা বিষয় থেকে যায় যে এরা এখানে যেমন তারা একটা তর্ক করছে আসলে মেসি কিংবা রোনালদো, আসলে এই তর্কের কিন্তু কোনো জায়গা নেই। মেসির যে লেভেল, সেই লেভেল থেকে আসলে রোনালদোর কখনোই, যদি আরো একবার জন্ম নেয় তারপরও সেই লেভেলে কখনো পৌঁছাতে পারবে না। রিমনকে তো ডাকো। এই তর্কটা একদম বেহুদা তর্ক, যেটা মাহাদি ভাই শুরুতেই বললেন। না, রিমনকে ডাকো, রিমন ছাড়া আসলে এই তর্ক কোনোভাবে জমছে না, রিমনকে লাগবে। হ্যাঁ, রিমনকে এই রেদওয়ান লাগবে। তুমি কই আছো? রিমনকে ডাকো, রিমনকে না ডাকলে হচ্ছে না জিনিসটা। মানে এই যেটা তৌহিদ বলছে এটা রিমন কোনোভাবে মেনে নিতে পারবে কিনা আমি ঠিক জানি না। রিমন ভাই তো এক কথায় বলতে গেলে রোনালদোর বায়াসড ফ্যান, সেটা আমরা যখন তাকে চিনি তখন থেকে আমরা বলে আসছি। তিনি তার কাছে পৃথিবীতে আর কেউ ফুটবলটা খেলে না, ফুটবলটা একাই খেলে। একমাত্র রোনালদোই খেলে, এবং আগেও খেলে নাই, পরেও খেলে নাই। মাদি ভাই, রিমন ভাইয়ের যে খোঁজটা পেলাম আসলে যখনই তর্ক শুরু হয়েছে, শুনলাম তিনি নাকি দরজা দিয়ে লুকিয়ে কিছুটা পালিয়ে গিয়েছে। না, এটা একটা মিথ্যা কথা। রিমন ভাই যখন এই ভিডিওটা দেখবে তখন কিন্তু আপনি আশেপাশে থাকলে না, না, একটু আমি দেখেছি তো। সাবধানে থাকবেন। রিমন ভাই আসলে বুঝতে পারছে কিছুক্ষণের জন্য হলেও যে আসলে রোনালদোকে নিয়ে মেসির সাথে কম্পেয়ার করে লাভ না, নেই। না, এইটা না। কিছুক্ষণের জন্য তবে- মনে হয় তার হুঁশ ফিরছে। ভাই একটা বিষয় এজন্য হচ্ছে, পালাইছে। বাংলাদেশের যেদিন বিশ্বকাপ আসলো, ওয়ার্ল্ড কাপ ট্রফি যেদিন আসলো, সেদিন কিন্তু আমি সেই ট্রফি কভার করতে আমি গিয়েছিলাম। আশিক ভাইয়ের যাওয়ার কথা ছিল, আশিক ভাই পরে যায়নি। কিন্তু সেখানে গিয়ে আমি যাদেরকে জিজ্ঞেস করেছি, অধিকাংশ ফ্যানই কিন্তু ব্রাজিলের হাতে এবারের বিশ্বকাপটা দেখতে চেয়েছে, এবং বাংলাদেশের যে বিশ্বকাপটা নিয়ে এসেছিল তিনিও 2002 ওয়ার্ল্ড ওই কাপ হেক্সা আসলে প্রতি বছরই আসে, প্রতি ওয়ার্ল্ড কাপে শুনি যে হেক্সা মিশন কমপ্লিট হবে, আলটিমেটলি হয় না। আবার কেউ দেখি আবার ইউটিউবে বা ফেসবুকে গিয়ে বা গুগল ক্রমে গিয়ে খোঁজে লামিন ইয়ামাল বাংলাদেশ। তো আমি আশিক ভাইকে একটা প্রশ্ন করতে চাই। আশিক ভাই, আপনি তো ফুটবলটা কভার করছেন এবং বিদেশি ফুটবলার যারা বাংলাদেশে আসছেন সেই জায়গাটায় আপনি অনেক বেশি কাজ করেছেন, এবং প্রত্যেকটা বিদেশি ফুটবলারের আপনি চেষ্টা করেছেন আলাদাভাবে তাদেরকে নিয়ে কাজ করার, এবং সামনে যারা আসছে তাদেরও একটা বড় তালিকা নিয়ে আপনি অলরেডি কাজ শুরু করেছেন। আসলে বিদেশি ফুটবলারদের বাংলাদেশে যে তারা আসছে এবং তারা বাংলাদেশের জার্সি গায়ে জড়াচ্ছে, আসলে এটার পিছনে যে আপনি কাজ করছেন তার মূল উদ্দেশ্যটা কি? শুধুমাত্র ভিউ নাকি দেশের ফুটবলের উন্নয়ন? না, দেখেন যে আসলে ফুটবলে আমাদের সবচেয়ে পরিচিত শব্দ হচ্ছে সিন্ডিকেটস, এবং শুরুতে এমনও হয়েছে যখন হামজা চৌধুরী ফার্স্টে আসছে, হামজা আসার পরে মানে ভিআইপি বক্সে দেখছি যে কেউ বলতেছে যে কাকে আনছে, পাস তো ভালো দিতে পারে না, হামজাকে নিয়ে কথা হয়েছে। ইভেন আমি সোমের যেদিন অভিষেক হয় সেদিনও কাউকে বলতে দেখলাম, আমি বক্সে বসে দেখি বলছে যে এর তো পাসিং ভালো না, মানে বেশ সিনিয়র কিছু লোক। তো যখন সমিত হামজাকে নিয়ে যারা কথা বলতে পারে, তারা একটু অপরিচিত যারা, তাদেরকে নিয়ে আসলে কি বলবে, কি ধরনের আলোচনা করবে,
সেটা তো আসলে জানাই যায়। জায়ান আহমেদকে নিয়ে কাউকে বলতে দেখেছিলাম যে 22 মিনিট 20 মিনিট খেলেছে বলে ভালো খেলেছে, বেশি টাইম দিলে পারবে না। তো এই আলোচনা যারা করে এবং আলোচনা যাতে করতে না পারে এবং তারা যাতে আসলেই হচ্ছে কাউকে মানে একদম মানে ওই যে নিজেদের মতো করে কাউকে সাইড করে দিতে না পারে, এজন্যই হচ্ছে কাজটা করা। এবং আমি গণমাধ্যম কর্মী, আমার টার্গেট থাকবে এইটাই যে আসলে দর্শক কি দেখতে চায়। নিউজের অন্যতম সাইড হচ্ছে, গুরুত্বপূর্ণ সাইড হচ্ছে হিউম্যান ইন্টারেস্ট। তো হিউম্যান ইন্টারেস্ট তখন থাকে, বাংলাদেশের ফুটবল ফ্যান যারা আছে তারা, আমি বিশ্বাস করি তারা ফুটবল বুঝে জেনে তারপরেই ফুটবল সাপোর্ট করে। তো একজন ফুটবল ফ্যান বা একজন ফুটবলারকে যখন অ্যাপ্রোচ করা হয় বাংলাদেশের হয়ে খেলার জন্য, এইটা কিন্তু আমরা আগে দেখিনি। যখন হামজা চৌধুরী আসার আগে, হামজা আসার পরেই হচ্ছে সবাই নিজেরা অনেক বেশি উইলিং হচ্ছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য। কিন্তু এই জায়গা থেকে অনেক বাধা আছে, অনেক আপত্তি আছে, বা সিন্ডিকেটের ব্যাপারটাও থাকে যে আমার ক্লাবের মানে ওই একটা প্রবাসী ফুটবলার আসলে এমনও হয় যে আমার ক্লাবের একজন সুযোগ পাবে না ন্যাশনাল টিমে। আশিক, তুমি কি আমাকে শুনতে পাও? জি শুনতে পাচ্ছি মাহাদি ভাই, বলেন। আশিক, তুমি কি আমাকে শুনতে পাও? শুনতে পাচ্ছি, বলেন। রাইট, সিন্ডিকেট নিয়ে তোমার একটা কাজ ডেফিনেটলি আমরা স্টার প্লে অবশ্যই দেখতে পাবেন। হ্যাঁ, আমরা খুব তাড়াতাড়ি তোমার কাজটা দেখব। রেদওয়ান শাওন, মাধু তোমাকে ভাই, আমার একটা প্রশ্ন আছে। না না, আপনার তোমাকে কাছে। আমার একটা প্রশ্ন করার আছে। এই যে স্টার প্লের যে প্রথম পেজটা ছিল, সেই পেজটা যে মানে গায়েব হয়ে গিয়েছিল, সেটা দায়িত্ব নিবা তুমি? ভাই, এটার দায়িত্ব আমি নিতে পারি, হ্যাঁ আমি নিব। কারণ আমার একটা রিপোর্টের পরেই আসলে এই পেজটা আসলে শেষ পর্যন্ত আমরা পাইনি, এবং পরে আমাদেরকে 2.0 নামে আরেকটা পেজ খুলতে হয়েছে। তো এগুলো আসলে মাদি ভাই আমাদেরকে কোনোভাবেই থামানো যাবে না। স্টার প্লে যে গোল নিয়ে এসেছে, এমন অনেক বাধাই হয়তো বা আসবে। আমরা প্রথম একটা বাধা পেয়েছি, এটা থেকে শিক্ষা নিয়েছি, এরপরে আমাদের আরো অনেক বাধা আসবে। মাদি ভাই, আপনি রেডি তো মানে একের পর এক নতুন পেজ খোলার জন্য? কি বললা, আবার বলো। একের পর পেজ এক কেন নতুন মাহাদি ভাই পেজ বলবে? খোলার জন্য মানে আপনি মেন্টালি প্রিপেয়ার তো? কারণ আপনার পেজ এরপরে খোলার জন্য আরো তো মামুন আরো ভাই বেশ আছেই। কিছু রিপোর্ট আসবে আসলে এমন। শোনো শাওন, মানে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বা বাংলাদেশের স্পোর্টস অ্যারেনার যে কোনো ত্রুটি বিচ্যুতি উন্নয়নের জন্য তোমরা ভালো ভালো প্রতিবেদন করবে। আমাকে যদি তার জন্য প্রত্যেকটা পেজও মানে নানানভাবে ম্যাল ফাংশন করে খেয়ে দেওয়া হয়, আমি 3000 পেজ, 5000 পেজ, 3 লাখ পেজ খেলার মানে খোলার জন্য মানসিকভাবে তৈরি আছি। থ্যাংক ইউ মাহাদি ভাই। সবুজ একদম চুপচাপ, ও কিন্তু আমাদের খুব বেশি দিন হয়নি ওর কাজের, কিন্তু ও কিন্তু খুব ভালো কাজ করছে এবং Exactly. ফুটবলটা নিয়ে সেও এখন দৌড়াদৌড়ি করছে এবং আমাদের প্রত্যেকটা জায়গায় সে মোটামুটি ভাবে তার যে ডালপালা সে মেলতে শুরু করেছে। আমি একটু সবুজের এক্সপেরিয়েন্স, একটা ছোট্ট এক্সপেরিয়েন্স শুনতে ভাই, চাই। আমি আসলে চিন্তায় আছি। রাতে একটাই খেলা শুরু হবে, 10:45 একটা খেলা শুরু হয়ে যাবে। এই খেলাগুলো আমাকে দেখতে হবে, সকাল 6টায় অফিসে সবুজ, আসতে আমার হবে। তোমার কাছে একটা প্রশ্ন। আমার তোমাকে আশিক যখন মানে আশিক তোমাকে নিয়ে এসেছিল প্রথম স্টার নিউজে, স্টার প্লেতে তুমি আসছিলা, তোমার সেই দিনের এক্সপেরিয়েন্সটা একটু বলো। আশিক ভাই আসলে আমাকে যখন এখানে নিয়ে আসলো, আমি জানতাম না যে আপনি এখানে কাজ করেন। আমি আপনাকে দেখি নাই, আর স্টার প্লেও ওইভাবে ফলো করা হয় নাই। তো এসে যখন আমি আপনাকে দেখলাম এবং আমাদের যে পুরাতন যে রুমটা ছিল, আমি তো প্রথমে এসে রুমটা দেখেই তো একটু অবাক যে কি কাঠ দিয়ে ভাঙাচোরা একটা রুম। তো এখানে এর ভেতরে যখন আমি আপনাকে দেখলাম, আপনি খালি পায়ে মোজা পায়ে হাঁটছেন, তো দেখে অনেকটা অবাক হয়ে গেলাম। এর আগে আমি কখনোই আপনাকে সামনাসামনি দেখিনি, তবে আমি আপনাকে অনেক আগে থেকেই চিনি এবং আপনার প্রতিবেদনগুলো আমি অনেক আগে থেকেই দেখেছিলাম। ওকে, সেই দিনের এক্সপেরিয়েন্স তোমার মানে এই সেই দিন থেকে আজকে পর্যন্ত তোমার এই জার্নিটাকে স্টার প্লে, টিম স্টার প্লের সাথে স্মুথ মনে হয়? অবশ্যই, এবং বেশ উপভোগ করছি। আমি এখানে আসাটাও আমার বেশ কিছু চ্যালেঞ্জ ছিল। আমি আপনাকে জানিয়েছিলাম ফোন করে আসার সময় যে ভাই, আসার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। আপনি তখন আমাকে বলেছিলেন যে সবুজ তুমি কি চাও? আমি সরাসরি আপনাকে বলেছিলাম যে ভাই আমি এখানে আসতে চাই। তখন আপনি বলেছিলেন সব ফেলে চলে আসো। আমি সব ফেলেই চলে এসেছি এখানে। মাহাদি ভাই, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। বলো। মানে আপনি বেশ কিছুক্ষণ ধরে বেশ হাস্যোজ্জ্বলভাবে হোস্টিংটা করছেন, আমাদের যে বুলেটিনটা যাচ্ছে বা আমাদের যে আড্ডাটা জমেছে, মানে কিন্তু আমি যতদূর জানি আপনি রাজশাহী ওয়ারিয়র্সের সাথে মানে আপনি ওখানকার একটা পার্ট অ্যান্ড পার্সেল। আপনি এত হাস্যোজ্জ্বল কেন? মানে দল হেরেছে নিশ্চয়ই, তাহলে বুকে কি পাথর রেখেই আসলে প্রথম দিনের যে হোস্টিংটা এটা করছেন কিনা? এইটাই প্রফেশনাল লাইফ, মানে শো মাস্ট গোজ অন। সো এইখানে হাসি, এই ফেক হাসি তো হাসতে আমরা শিখেই গেছি শাওন, কিচ্ছু করার নাই। তোমাদের তিনজনকে ধন্যবাদ, ডায়না এবং তৌহিদ, তোমাদের দুইজনকেও ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই এই মুহূর্তে, আরেকটা বিরতি, মানে বিরতির পর আমাদের আরও টিমমেটরা আসবে। আপনার ছোট্ট বিরতির পর ফিরছি, থাকুন না আমাদের সাথে প্লিজ। ওয়েলকাম ব্যাক, আপনি স্টার প্লেতে,
আর মাহাদি আপনাদের সাথে। আমার সাথে আমার আরো কলিগস এই মুহূর্তে আছেন, মানে ওয়েলকাম, ধন্যবাদ। এবং তানজিম ঐশী, ওয়েলকাম। থ্যাংক ইউ ভাই। তুমি এত আস্তে থ্যাংক ইউ বলতেছো কেন? তোমার হয়েছেটা কি? আসলে আপনি একটু আগে কথা বলছিলেন মুশফিক ভাইয়ের সাথে, তিনি কিন্তু বলছিলেন যে ফুটবল টিম নিয়ে আমরা একটু ব্যস্ত আছি। আমি সেই ঐশী, এবং কাজ করতে করতে মোটামুটি আমার গলা শেষ। সনি, ও সেই ঐশী, বুঝতে পেরেছো? হ্যাঁ, ঐশী আপুর কারণে কিন্তু আমাদেরও চাপ বেড়ে গেছে। আমরা ডেস্কে কিন্তু অত সামলাতে পারি না, ঐশী আপুর মতো অত ব্যাকআপ দিতে পারি না। এক্স্যাক্টলি। উফ, দারুণ তেলবাজি। তুমি টিমে মোটামুটি অলমোস্ট সিনিয়র। তুমি প্রথম যখন তুমি স্টার প্লেতে আসছো, তোমাকে অনেকেই সিনিয়র মনে করে নাই কেন? ভাই এভারগ্রিন, এভারগ্রিন যারা তাদেরকে ছোট মনে করবেই। তোমাকে ছোট মনে করে কে কে নাম ধরে ডাকতো বলো তোমাকে? আমাদের এক সাবেক কলিগ, যেহেতু তিনি এখন নেই, আপাতত অন্য কাজে গেছেন, আশফাকুল মুশফিক, তিনি আমাকে নাম ধরে ডাকতেন। এবং আর কেউ না, পরে দেখা গেল সে তোমার ছোট ভাইয়ের ছোট ভাইয়ের ছোট। এবং সে যেই মুখ করে আমার কাছে এসেছিল, আপু সরি আমি না একটু ভুল করে ফেলেছি। আমার কিন্তু মজা লাগে যখন আমাকে কেউ ছোট করে। তোমার মজা লাগে, তুমি এনজয় করো? অবশ্যই এনজয় করে। সনি, তুমি তো এমনি ছোট মানুষ, এই যে এই ভিনেক মানে পোলো পরে বসছো, এটা কেন করা হয়েছে জানো? তুমি যেন টাই না পড়তে পারো। এই গল্প আমি কতবার যে শুনলাম। বলো কি কি শুনছো? আমি প্রথম দিন টাই পরে আসছিলাম, এটা কিন্তু পুরোপুরি আমার দোষ না। আমাকে যদি শাওন ভাই পরের বার বলতো, প্রথমবার আসার পর যদি বলতো যে টাই পরে আসার কারণে কিন্তু মাহাদি ভাই চেটছে, তাইলে কিন্তু আমি আর পরের বার পরে আসতাম আমার না। টাইয়ের উপরে কোনো রাগ নাই সনি, টাইয়ের উপর আমার তুমি টাই তো পড়তেই পারো। ওইসে তোমার রাগ আছে টাইয়ের উপরে কোনো? না, একদমই না। তবে যেই টাইটা কিন্তু পরে এসেছিলেন, তারপর কিন্তু আমি আর পরি নাই টাই। ওটা ছিল কোনো মানে ওটা ভালো লাগছিল দেখতে? না, একদমই না। কেমন লাগতেছিল? মানে একটা গোলাপি গোলাপি টাইপের জামার মধ্যে একটা নীল কালার টাই, তাও আবার কড়া রোদের মাঝখানে, গরমের মধ্যে স্বাভাবিকভাবেই যে কেউই মনে করে ছেলেটা এমন কেন। এটা তো এক্সাইটমেন্ট। আমি তো প্রথম একটা ইন্টারভিউ দিতে আসছি, একটা ব্যাপার ছিল। সরি, তুমি যখন প্রথম ইন্টারভিউ দিতে আসলা, তারপরে তোমার স্ক্রিপ্ট যখন এডিট করা হচ্ছে, সেই এক্সপেরিয়েন্সটা বলো। খুবই তুমি সবচেয়ে বেশি বকা খাইছো? মনে হয় আমি ওই সময় একবারে নতুন, ওই সময় সবাই আমাকে দেখিয়ে দিত সব কিছু, ঝাড়ি টাড়ি তো খাইতে হয়, এগুলো ব্যাপার না। কিন্তু প্রথম দিনের এক্সপিরিয়েন্স কিন্তু আমার খুবই বাজে, এবং এখন মজাই লাগে। প্রথম দিন আমি আসলাম, আমি আসার পর কাজ নাই, আমি দাঁড়ায় আছি, বসে আছি। আমার রুমমেট ফোন করে বলল বাসার কিচ্ছু নাই, রুমের কিচ্ছু নাই, আমার ল্যাপটপ, তার ডেস্কটপ সব আউট, তার গোপ্রো ছিল সব চুরি হয়ে গেছে। আমি তো প্রথম দিন, তো আমি কাউকে বলতেও পারতেছি না, কে কি বলবে, যে ভাববে যে প্রথম দিনেই ফাঁকিবাজি। তুমি থামো। আমার আরো 3 জন সহকর্মী আছেন, তার মধ্যে ডেফিনেটলি আওয়ার ভেরি স্পেশাল, আওয়ার ভেরি ওন সারা মাহবুব সেখানে ডেফিনেটলি আসছেন। সারা, হ্যালো সারা। হ্যালো হাসান মাহাদি, কি অবস্থা সারা, তুমি কেমন আছো? খুবই ভালো আছি। দুর্দান্ত একটা দিন, দুর্দান্ত একটা সময়, স্টার্টের নতুন একটা যাত্রা শুরু হলো, যেটার জন্য আমরা দীর্ঘদিন ধরে কিন্তু অপেক্ষা করছিলাম হাসান মাহাদি। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে সবশেষে আমি বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি। আপনি সবাইকে পরিচয় করিয়ে দিন। সবার আগে প্রশ্নটা আমি আপনার জন্যই রেখে দিয়েছি। আচ্ছা, আমি একটু পরিচয় করাই দিতে চাই যে এই ইবাদিল্লাহ, খাওয়া করেছো আজকে? আজকে তো ওপেনিং ডেতে কি কি খাওয়া করেছো? জি ভাইয়া, অনেক কিছুই খেয়েছি। পেয়ার ভাই বলেছে তুমি নাকি আজকে মোটামুটি 15-20 হাজার টাকার খাবার একাই খাইছো, ঘটনা সত্য? না ভাইয়া, আসলে এতটাও নয়। এতটাও না, 10,000-এর মতন খাইছো, তাই তো? জি, হতেও পারে। কিন্তু বেসিক্যালি নাম পরে ইবাদিল্লাহর, খাই কিন্তু নাহিদ বেশি। নাহিদ, তুমি 15,000 তো নিশ্চয়ই খাইছো আজকে। ভাই, আমার নামে এগুলো গুজব ছড়ানো হচ্ছে। আমি একদমই কম খাই, আমার শরীর দেখলেই বোঝা যায়। তোমার শরীর দেখতে বোঝা যায়, আমরা সবাই এল সাইজ পরি, তুমি এক্সেল পরো, এই তো? নাহিদ কিন্তু সুপার উস্তম, আমারটাও এল সাইজই আছে। ও এল সাইজ? হ্যাঁ। সারা বলো। নাহিদ চুপচাপ থাকে, ও চুপে চাপে যা ফাঁকিবাজি করার, অন্যগুলো বেশি কথাবার্তা বলে, তো এর জন্য হচ্ছে বোঝা যায় না নাহিদের যে দুষ্টামিগুলো। এখন হাসান মাহাদি, আপনাকে যেটা আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম, এই যে বাচ্চা কাচ্চারা সবাই কেন আপনাকে এত ভয় পায়? এই যে আমি বসে আছি তাদের জন্য ব্রেকের মাঝে, আপু আমরা খুবই নার্ভাস, মাহাদি ভাই যেন কি একটা প্রশ্ন করে ফেলে। মানে এটা কি আসলে সুনাম না দূর না মাহাদি? আচ্ছা, এইটা তোমরা 4 জন তো 5 জন এই মুহূর্তে আছো আমার সাথে,
তোমরা পাঁচজনই জবাব দাও, এটা সুনাম দুর্নাম আসলে না, তোমরা এটা ভয় আমি পাও? একটু বলতে আমি কি চাই। কখনো তোমাদের সাথে উল্টাপাল্টা কিছু এবং ত্রাসটা আপনি তৈরি করে রেখেছেন নিজের উপরে, মানে সবাই আপনার সাথে স্ক্রিন শেয়ার করতে যে একটা আতঙ্ক বোধ করে, এটা আসলে কেমন হলো? নাহিদ বলো কি বলতে আমি চাইছিলা? বলছি যে এটা আসলে আতঙ্ক না, মাহাদি ভাই এত সিনিয়র মানুষ, তার সাথে আসলে স্ক্রিন শেয়ার করাটাও আসলে আমাদের জন্য বড় ব্যাপার, একদমই, এবং একদমই। তাকে আমরা ভয় পাই না, আমরা তাকে শ্রদ্ধা করি। এই জায়গা থেকেই মনের এবং মধ্যে, আমরা যেহেতু আমরা পুরোপুরি প্রথমবার on air এ টেলিভিশনে, আমাদের দলনেতাকে খুব সুন্দর করে আমরা হচ্ছে হালকা একটু তেল দিয়ে দিই, যেটা আমরা প্র্যাকটিস করছিলাম খাবারের মাঝে মাঝে। তারপর এবাদিল্লাহ মনে হয় কিছু একটা বলবে। জি, আমি বলতে চাই যে নাহিদ ভাই যে কথাটি বললো যে আমরা মাহাদি ভাইকে আসলে ভয় করি না, এর কারণ হচ্ছে যে মাহাদি ভাই ভয় করার মতো তেমন কিছু করেই না আসলে। 5,000 টাকা ধার নেওয়া লাগে, আপনার কিন্তু 2-3 কেজি ওজন বেড়ে গেছে। আপনি শোর পরে যদি দেখা যায় তাহলে কিন্তু মনে হচ্ছে তারা যে পরিমাণে আসলে তৈলবর্ধন করছে। হ্যাঁ প্রচুর তেলবাজি, কিন্তু এবং- তেলবাজিতে কাজ হবে না। এবাদিল্লাহ এরপরে 5,000 টাকা ধার চাইলে সেটা হবে না, না শিওর। ভাইয়া, এরপরে তো 5,000 টাকা না ভাইয়া, বানানগুলো ভুল অবশ্যই না। করলেও কিন্তু হবে না। হ্যাঁ আমরা বানান ভুল করলে তো ডে অফ শেষ। থ্যাংক ইউ ইবাদিল্লাহ, থ্যাংক ইউ সারা মাহবুব, থ্যাংক ইউ নাহিদ। এই মুহূর্তে আমি ঐশী এবং সনি তো আমার সাথে আছেই, আমি একটু দেখে নিতে চাই আমাদের মামুনুর রশিদ, আমাদের ডিজিটালটাকে যিনি লিড করেন, সাথে আমাদের রবি আছে, এবং রবির সাথে ডেফিনেটলি সাগর, তিনজন। আমরা একটু ক্যাম্পফোর্ডটা বড় এক্স্যাক্টলি, এবং একে একে আমি এই মুহূর্তে চাই যে আমার হোল টিম স্টার প্লে যারা, মানে স্টার প্লে টিমকে, স্টার প্লে ফ্যামিলিজ, সবাই একটু আসো, সবাই আমরা একসাথে দাঁড়াই, সবাই একটু একসাথে আমাদের যারা মানে আমাদের খবর যারা দেখেন, যারা আমাদের সাথে আছেন, মানে গোটা স্টার প্লে পরিবারটাই আপনাদের পরিবার। আমরা সবাই একসাথে মিশে কাজ করি। যারা আমাদের নিউজ দেখেন, যারা আমাদের নিউজে আমাদের সাথে থাকেন, আমাদের সাবস্ক্রাইব করেন, যাদের কারণেই আসলে আমরা স্টার প্লেটাকে দিনে দিনে বড় করতে পেরেছি, সবাইকেই আসলে আপনাদের মানে বিশেষ করে ধন্যবাদ দেওয়ার কিছু নাই। একটা দুর্দান্ত টিম অবশ্যই আমার সাথে আছে, আর সত্যিকার অর্থে একজন ভালো ম্যানেজার তখনই ভালো ম্যানেজার হন তখন তার হাতে একটা খুবই ওয়েল ব্যালেন্সড, ওয়েল ইকুইপড একটা টিম থাকে। আমি জানি না আমার সব টিমমেটদের গলা কেন কাটা, এটা মামুনের রেসের মতো গলা কাটা হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। শেষ করছি আমরা আজকের স্পেশাল এডিশন স্টার প্লে। আগামীকাল থেকে প্রতিদিন রাত 10টায় আপনাদের সাথে দেখা হয়ে যাবে এক্সক্লুসিভ সব নিউজ। আমরা একটা কথা বলি, যত খেলা তত খবর। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।